গুলশানে ডিএনসিসি মার্কেটে আগুনে পুড়ল 204টি দোকান, ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা। বহুতল ভবনে অগ্নি নিরাপত্তা যাচাইয়ে কাল থেকে 15 দিনের অভিযান, জানালেন গণপূর্ত মন্ত্রী। একশো উপজেলায় ভোট কাল, কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম, আগ্রহ কম ভোটারের। নিষেধাজ্ঞার পরও পুরোপুরি বন্ধ হয়নি ইলিশ নিধন, সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ। বিভিন্ন জেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট চরমে, বাড়তি শিক্ষার্থীর চাপে পাঠদান ব্যাহত। আপনাদের সবাইকে আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে। সাথে আছে আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের রেশ না কাটতেই এবার আগুনে পুড়ল গুলশান 1-এর ডিএনসিসি মার্কেট। ভোর 6:45টার দিকে মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 20টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। এদিকে ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 2017 সালের 3 জানুয়ারিতে আগুনে পুড়ে যায় ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজার। 2 বছরের মাথায় আবারও সেখানেই আগুন। এখানকার বেশিরভাগই ক্ষুদ্র ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীরা জানায় কাঁচা বাজারের পূর্ব পাশের অংশে আগুনের সূত্রপাত। ভোর রাত্রে আর কি আপনার অগ্নিপাতের ঘটনা ঘটে মার্কেটের পিছন সাইড থেকে। মুহূর্তে আর কি সামনের দিকে সব জায়গায় ছড়ায় যায়। ফায়ার ব্রিগেড যখন আসছে তখন পানি ছিল না। পানি আনতে আনতে মোটামুটি 40-50 মিনিট সময় লেগেছে। এর মধ্যে মোটামুটি পুরো বাজারটাই আর কি লেগে গেছে। আগুনের খবর পেয়েই ছুটে আসেন দোকান মালিক ও কর্মচারীরা, কিন্তু কোনো মালপত্র বের করতে পারেননি তারা। আগুনটা লাগছে, লাগিয়ে আমরা বাটি পানি লয়ে গেছি, পানি দিছি, পানি কাজও না। পরে পুরো মার্কেট আগুন লেগে গেছে। আমরা মালও বার করতে পারি না, সব ভিতরে মাল। ওই পাশে মার্কেটের ওই বাইরে ছিল না, ওইখান থেকে খারা খায় শুধু দৃশ্য দেখছি আর চোখের পানি বালাইছি, এছাড়া আমাদের আর কিছু করার ছিল না। ব্যাংক লোন তো আছেই, তারপরে মনে করেন যে নিজেদের ক্যাশপাতি সবকিছু, পার্টিদের টাকা পয়সা আছে, সবকিছু মিলেই অবস্থা প্রচুর খারাপ এখন। আগুনে পুরো মার্কেট কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এতে উদ্ধার কাজে কর্মীদের কিছুটা বেগ পেতে হয়। তাদের সাথে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। এগিয়ে আসে সাধারণ মানুষও। আমার 20টি ইউনিট এখানে কাজ করছে, নিচে পুরোপুরি কন্ট্রোল। এখন 3 তলায় এখানে আগুন আছে, সেখানে ফায়ার ফাইটিং হচ্ছে। আপনারা দেখেন যে ধোঁয়াগুলো বের হচ্ছে, সাদা ধোঁয়া বেরোচ্ছে। দিস ইজ দি ইন্ডিকেশন অফ দি ফায়ার ফাইটিং। ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম দাবি করেন মার্কেটের সুগন্ধি দোকান থেকে আগুনের সূত্রপাত। আমি সেই সুপারিশগুলো দেখবো, দেখে আমি অবশ্যই আমি কি করা সম্ভব সবার সাথে আলাপ আলোচনা করেই আমরা তারপর ডিসিশন নিব। আমরা মার্কেটে যারা আছেন, কারণ ওনাদেরকেও একটা ব্যবসায় পরিবেশ দিতে হবে, ওনারাও আমাদেরকে সাহায্য করতে হবে। কালেকটিভ ওয়েতে আমরা কিছু করতে চাই। আমরা আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কোনো হতাহতের খবরও আসেনি। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর গুলশান 1 ডিএনসিসি মার্কেটের সকালের আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কাঁচা বাজারের প্রায় 200 ব্যবসায়ী। 2 বছর আগের আগুনে একবার ক্ষতিগ্রস্ত এইসব ব্যবসায়ী ধার দেনা করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। আবারও পুড়ে ছাই হয়ে গেল তাদের স্বপ্ন। ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজারের 9 নম্বর দোকান মেসার্স জাকির ট্রেডার্স। 2 ভাই জাকির হোসেন ও দেলার হোসেন যৌথভাবে পরিচালনা করতেন দোকানটি। বাদাম, ঘি, তেল সহ নানা পণ্য বিক্রি করতেন তারা। এ দিয়ে চলত তাদের 11 জনের সংসার। শনিবার ভোরের আগুনে পুরো দোকান পুড়ে ছাই। তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। আমার সামনে ভাই পুরো গেছে, কিচ্ছু করতে পারি না। আমার সামনে সবার পরে আমার দোকানের মধ্যে আগুন লাগছে, কিন্তু আমরা কিচ্ছু করতে পারি না। কালকেও মানে প্রায় 3.5 লাখ টাকা মাল গেল আমাদের নারায়ণগঞ্জের মেঝে। এটি পালাইতে পারছি না, আজকে সকালবেলা ডেলিভারি দিব। প্রচুর আমরা খাতাগুলো দেখলে কইতে পারবো কি পরিমাণ আমরা মাল উড়াইছি এর মধ্যে, প্রচুর মাল। শুধু জাকির হোসেনই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছেন কাঁচাবাজারের অনেক ব্যবসায়ী। বারবার এই মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। আমাদের এটা ডিসিসি পাকা মার্কেট, ওটা ডিসিসি কাঁচা মার্কেট। আগুনটা কিন্তু ওখানেই লেগেছে। আমরা চেষ্টা করতেছি ওইখানেই আগুনটা নিবানোর জন্য, যাতে করে আমাদের পাকা মার্কেটে আগুনটা না আসে। দেখেন আগুন লাগার পরে আবার মনে হয় ঘুরতে ঘুরতে পছন্দই হয়ও না, এখন আবার এই একই অবস্থা। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না এখানে।
2017 সালের আগুনের ঘটনার পর এ ব্যাপারে ব্যবস্থা নিতে 3 থেকে 4 বার নোটিশ দেওয়া হয় মার্কেট কর্তৃপক্ষকে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি ব্যবসায়ীরা। তারপরেও তারা শুধরায় নাই। সমিতির সাথে আমরা করেছি, তারপরে এই মার্কেটের ব্যাপারে আমাদের অবজেকশন আছে, এটা নিয়ে রিট চলতেছে। এই আগুনে পুড়ে গেছে প্রায় 204টি দোকান। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বহুতল ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ অনুমোদিত নকশা মানা হয়েছে কিনা তা যাচাইয়ে কাল থেকে শুরু হচ্ছে অভিযান। 15 দিনের মধ্যে চিহ্নিত হবে ত্রুটিপূর্ণ ভবন, একথা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শওকত রেজাউল করিম। তিনি আরও জানান, গুলশানে ডিএনসিসি মার্কেটের আগুন দুর্ঘটনা না নাশকতা তা খতিয়ে দেখা হবে। আগুন যেন পিছু ছাড়ছে না ডিএনসিসি মার্কেটের। 2 বছর আগের আগুনে পুড়ে একবার নিঃস্ব হয়েছিলেন এখানকার ব্যবসায়ীরা। ধার দেনা করে একটু একটু এগিয়ে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা, ঠিক তখনই আবারও আগুনের ছোবল। সব হারিয়ে আবারও পথে বসলেন কাঁচাবাজারটির ক্ষুদ্র ব্যবসায়ীরা। এটা ছিল না কোনো ব্যবস্থা, এটা সিটি কর্পোরেশনের মনে করেন সরকারি মার্কেট, এটা সিটি কর্পোরেশন থেকেই করে দেওয়ার কথা। আমরা অস্থায়ীভাবে সেট বানায়া বসছি। ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ে আগের বারের মতো এবারও ব্যবসায়ীদের মাথায় ঘুরপাক খাচ্ছে, এটা কি দুর্ঘটনা না নাশকতা? কেননা ব্যবসায়ীদের মামলার কারণেই এখানে আটকে আছে বহুতল শপিং মল নির্মাণ প্রকল্প। আমরা বর্তমানে যেখানে যে ঘটনা ঘটছে সেটাকে শুধু কথার কথা নয়, তার প্রেক্ষিতে আমরা কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছি। গণপূর্তমন্ত্রী আরও জানান, আগামী 15 দিনের অভিযানে চিহ্নিত ত্রুটিপূর্ণ ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আগামী 15 দিনের ভিতরে ঢাকার সমস্ত বহুতল ভবন চিহ্নিত করে পরিদর্শন করে কোন ভবনে অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, দ্রুত গতিতে নেমে যাওয়ার জন্য সিঁড়ি নেই, পরিকল্পনার বাইরে ইমারত নির্মাণ করা হয়েছে, সেগুলো চিহ্নিত করে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ডিএনসিসি কাঁচাবাজার পরিদর্শন করে ক্ষয়ক্ষতির খবর নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। 2 বছর 3 বছর পরপরই এখানে আগুনে পুড়ে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন, সর্বশান্ত হবেন, জানের নিরাপত্তা নিশ্চিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এটা আমরা দেখতে চাই না, আমরা চাই একটা স্থায়ী সমাধান। আমি সেই সুপারিশগুলো দেখবো, দেখে আমি অবশ্যই কি করা সম্ভব সবার সাথে আলাপ আলোচনা করেই আমরা তারপর ডিসিশন নেব। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করে এর প্রতিকারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ব্যবসায়ীদের। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চতুর্থ ধাপের ভোটের জন্য 107 উপজেলার বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোট। শান্তিপূর্ণ পরিবেশে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় টহলে আছে আইন শৃঙ্খলা বাহিনী। উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মাইকে দেয়া হচ্ছে ঘোষণা। তার ভিত্তিতে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা সংগ্রহ করছেন ব্যালট পেপার, বাক্স, সিলসহ বিভিন্ন সামগ্রী। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সেগুলো নিয়ে যাওয়া হয় কেন্দ্রে। নির্বাচন কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু ভোট গ্রহণে নেওয়া হয়েছে সব প্রস্তুতি। যারা আইসিটি জ্ঞান সম্পন্ন এরকম শিক্ষকদের মাধ্যমে ভোটার এডুকেশন কার্যক্রম চালিয়েছি 5 দিন। তারপর আমাদের হয়েছে মক ভোটিং এবং ফাইনালি আমাদের ভোট গ্রহণ কর্মকর্তারা আজকে মালামাল গ্রহণ করে কালকে তারা ভোট অনুষ্ঠিত করবে। 1006টি কেন্দ্রে মালামাল বিতরণ সকাল 10টার থেকে আমরা শুরু করেছি। প্রিসাইডিং অফিসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে লোকজন তারা উপজেলার চত্বরে এসে মালামাল গ্রহণ শুরু করেছে। সুষ্ঠু ভোটে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেওয়া হয়েছে নির্দেশনা, যে কোনো অনিয়মে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। থেকে আমরা ওনার যে মালামাল আছে আমাদের যে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য যা কিছু সামগ্রী আছে, ব্যালট পেপার, এগুলো নিয়ে আমরা ভোট কেন্দ্রে চলে যাব। যেন সবাই মোটিভেটেড হয়ে নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট অনুযায়ী আমরা নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। চতুর্থ ধাপে কক্সবাজার, পটুয়াখালী, ময়মনসিংহ, বাগেরহাট, মুন্সিগঞ্জ ও ফেনী সদরে ভোট নেওয়া হবে ইভিএমে। এই 6 উপজেলার কেন্দ্রে পাঠানো হয়েছে ইলেকট্রনিক ভোটিং যন্ত্র। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শামীম, নির্বাচনী সরঞ্জাম কি এরই মধ্যে কেন্দ্রে পৌঁছেছে কিনা এবং সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন আপনি? আমরা জানি যে রাত পোহালেই আসলে উপজেলা পরিষদের নির্বাচন। খুলনার কিন্তু
8টি উপজেলাতে এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং 8টি উপজেলার মধ্যে কিন্তু 2টিতে অর্থাৎ খুলনার বটিয়াঘাটা এবং ফুলতলা উপজেলার চেয়ারম্যান পদে কিন্তু ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া খুলনার আজ যে 6টি উপজেলা আছে সেই 6টি উপজেলাতে কিন্তু চেয়ারম্যান পদে 21 জন প্রার্থী রয়েছেন। এছাড়া মোট যে 8টি উপজেলাতে নির্বাচন হচ্ছে সেই 8টি উপজেলাতে ভাইস চেয়ারম্যান পদে 40 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 33 জন প্রার্থী রয়েছেন। আর যেহেতু আগামীকাল নির্বাচন, ইতিমধ্যেই কিন্তু নির্বাচনের যে ধরনের প্রস্তুতি, সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আমি একটু আগেও কথা বলেছিলাম খুলনার রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি যেটা বলছেন যে এখন উপজেলা সদর থেকে কিন্তু আসলে বিভিন্ন কেন্দ্রেতে নির্বাচনের যে সরঞ্জাম, সেই সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে এবং হয়তো বা 4টের মধ্যেই সমস্ত কেন্দ্রেই যে নির্বাচনী যে সরঞ্জাম, সেই সরঞ্জাম পৌঁছে যাবে। এছাড়া নিরাপত্তার বিষয়ে কিন্তু ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। খুলনাতে কিন্তু 3000-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া কিন্তু 5000-এর বেশি আনসার সদস্য এবং 300-র বেশি কিন্তু র্যাব সদস্য রয়েছে। এছাড়া 21 প্লাটুন বিজিবি সদস্য এবং 70 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনের দায়িত্ব পালন করবে। তবে সব মিলিয়ে আমি কিন্তু বলতে পারি যে নির্বাচনের যে প্রস্তুতি, সে প্রস্তুতি আসলে প্রশাসনের পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছে। আর যেহেতু আগামীকাল যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন নিয়ে কিন্তু ইতিমধ্যেই ভোটারদের মধ্যে কিছুটা হলেও শঙ্কা, উদ্বিগ্নতা কাজ করছে। কেননা খুলনাতে যে সব মিলে যে কেন্দ্র রয়েছে তার মধ্যে 66% কেন্দ্র কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ। এই বিষয়টি কিন্তু আসলে ভোটারদেরকে মধ্যে ভাবিয়ে তুলেছে। তারা আসলে বলছেন যে ভোটারদেরকে ভোটদানে উৎসাহিত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আসলে ভোটাররা যাতে আসলে ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসে, সেজন্য কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকেই সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন যেটা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, সেই জন্য কিন্তু আসলে প্রশাসন সতর্ক রয়েছে এবং যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে কিন্তু আসলে প্রশাসনের তৎপরতা রয়েছে। তারা কিন্তু আসলে ভোটাররা যাতে আসলে ভোট কেন্দ্রে আসে, সেই জন্য কিন্তু ভোটারদের বিভিন্ন সময়ে তারা আহ্বান জানিয়েছেন। তবে প্রশাসন যেটা আশা করছেন যে আসলে খুলনাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকই থাকবে এবং কোনো প্রকার আসলে অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলেই কিন্তু আসলে প্রশাসন মনে করছেন। খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। উপজেলা নির্বাচনের আরো খবর জানাতে এরই মধ্যে আমাদের সাথে ভোলা থেকে যোগ দিয়েছেন সহকর্মী তজুমউদ্দিন। সরাসরি কথা বলছি তার সাথে। ভোলার তজুমউদ্দিন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুর রহিম রেজা। মুঠোফোনে তিনি যোগ দিয়েছেন আমাদের সাথে, চলে যাচ্ছি তার কাছে। রহিম, নির্বাচন সুষ্ঠু করতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শেষ মুহূর্তে প্রার্থীদের কোনো অভিযোগ পেয়েছেন কিনা আপনি? ধন্যবাদ। আমি একটু জানিয়ে রাখি যে ভোলার উপকূলীয় জেলা ভোলার 7টি উপজেলার 5টিতে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 5 জন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকী প্রার্থী নির্বাচিত হয়েছেন। এখন 2টো উপজেলাতে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে তজুমউদ্দিনে নৌকার প্রার্থী বজলুল হক দেওয়ান নৌকা প্রতীকের এবং মোশারেফ হোসেন দুলাল তিনি স্বতন্ত্র প্রার্থী আনারসের প্রতীকের এবং লালমোহনে অধ্যক্ষ নজরুল ইসলাম স্বতন্ত্র এবং অধ্যক্ষ গিয়াসউদ্দিন তিনি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখানে এখন পর্যন্ত আপনারা জানেন যে একজন প্রার্থী তজুমউদ্দিনের যিনি স্বতন্ত্র প্রার্থী, তার অভিযোগের পরিপ্রেক্ষিতে মোশারেফ হোসেন দুলাল তার অভিযোগের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি রিটের মাধ্যমে তজুমউদ্দিন থানার ওসি ফারুক উদ্দিন তাকে নির্বাচনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখানে এখন দায়িত্বে রয়েছেন আনোয়ারুল ইসলাম, অফিসার ইনচার্জ তদন্ত। আমরা তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য তাদের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সুষ্ঠুভাবে বাড়িতে ফিরতে পারেন, তার জন্য পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, বিপুল সংখ্যক এবং ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর লোক তারা মাঠে থাকবেন। আর প্রার্থীদের এখন পর্যন্ত ওই রকমের আমরা কোনো অভিযোগ পাইনি। যে অভিযোগটি ছিল সেটি তো আমরা জানালাম। আরেকটা বিষয় আমি একটু জানিয়ে রাখতে চাই, এখানে যে 2 উপজেলায় কালকে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে আপনার 2 উপজেলাতে 124টি ভোট কেন্দ্র রয়েছে। তার মধ্যে
তজুমউদ্দিন এবং লালমোহন সেখানে আগামীকালকের যে নির্বাচন সকাল 8টা থেকে শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত চলবে, তা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই এবং প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য নির্বাচনী কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম নিয়ে কিন্তু ভোট সেন্টারগুলোতে তারা ইতিমধ্যে রওনা হয়েছেন, ইতিমধ্যে অনেক কেন্দ্রে পৌঁছেও গেছেন। তারা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য তাদের যা যা করা প্রয়োজন সবকিছুই তারা করবেন। ধন্যবাদ। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচার শেষ হয়েছে মধ্যরাতে। ভোট গ্রহণ করা হবে আগামীকাল। এই ভোটে খুব একটা উত্তেজনা না থাকলেও সাধারণ কেন্দ্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে থাকছে বাড়তি নিরাপত্তা। সুষ্ঠু ভোটের সব প্রস্তুতি রয়েছে বলেও দাবি প্রশাসনের। খুলনার ৮ উপজেলার ৩৯১টি কেন্দ্রের মধ্যে ২৫৮টিকেই ধরা হচ্ছে গুরুত্বপূর্ণ। ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে উদ্বেগ রয়েছে ভোটারদের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের কঠোর ভূমিকার দাবি তাদের। সরকারের জন্য যেরকম পাবলিকের জন্য সেরকম কারোর জন্য আইন যেন 2 নম্বরই না হয়। শান্তিপূর্ণভাবে নির্বাচনের পরে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, আমাদের প্রশাসনের কাছে এই ধরনের দাবি আমাদের। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকবেন 2 জন অস্ত্রধারী পুলিশ ও 12 জন আনসার সদস্য। আমাদের সাদা পোশাকে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ডিউটি থাকবে, আমাদের চেক পয়েন্ট থাকবে এবং ট্রাফিক ডিউটির ব্যবস্থা করা আমরা রেখেছি। বরগুনা সদর, বামনা, পাথরঘাটা ও আমতলীতে 132টি কেন্দ্র গুরুত্বপূর্ণ বলছে প্রশাসন। আর যশোরে 232টি এবং ফেনীর 194টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। ভোটাররা বলছেন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হলে ভোট দিতে চান তারা। আমাদেরকে নির্যাতন করবে কিনা, আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ছাড়বে কিনা, এই কারণে আমরা খুব ভয়ভীতির মধ্যে আছি। আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাই, যে পরিবেশে আমরা নিজেও যাব, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বেরাদার সবাইকে বলবো। তাদের আশ্বস্ত করে প্রশাসন বলছে ভোট কেন্দ্রে আসা যাওয়া সহ নির্বাচন পরবর্তী সহিংসতা রোধেও থাকবে বিশেষ নজরদারি। 2000-এর বেশি ভোটারের কেন্দ্রে থাকছে বাড়তি নিরাপত্তা। ইলিশ রক্ষায় নির্দেশনা মেনে নদীতে মাছ ধরা বন্ধ রাখলেও সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন অনেক জেলে। এতে দুর্ভোগে পড়েছে জেলে পরিবারগুলো। বিকল্প উপায়ে তাদের সহায়তা বা কর্মসংস্থানের ব্যবস্থার দাবি জানিয়েছেন অনেকে। এদিকে লক্ষ্মীপুরে অভিযোগ উঠেছে নজরদারিতে থাকা কর্তৃপক্ষের সঙ্গে যোগ সাজশ করে নদীতে জাল ফেলছে কিছু অসাধু লোক। প্রজনন মৌসুমে ইলিশের অভয়াশ্রমে 1 মার্চ থেকে 2 মাস মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু। তারপরও লক্ষ্মীপুরের মেঘনায় পুরোপুরি বন্ধ হয়নি ইলিশ ধরা। এদিকে অভিযোগ উঠেছে নিবন্ধিত 42,000 জেলের মধ্যে 27,000-এর নাম নেই ভিজিএফের চাল পাওয়ার তালিকায়। 2 মাসে পরিবার প্রতি 40 কেজি চাল পাওয়ার কথা থাকলেও পাননি অনেকে। বড় বড় জেলেরা এই বাহিনীদের সাথে হাত মিলিয়ে জাল বায়। নৌ পুলিশ, কোস্টগার্ড, মাঝি এবং তাদের যে মাঝিগুলো সবাই অন্তত 2-4টা করে জালের নৌকা আছে, তাহলে হয়তো তারা যায়, কিন্তু নিরীহ লোকগুলো যাইতে পারতেছে না। অরিজিনাল জেলে তারা চাল পায় না, দেখা গেছে টলিওয়ালারা, রিক্সাওয়ালারা, দোকানদাররা, ব্যবসা বাণিজ্য যারা করে তারা পায়। ভোলায় মৎস্য বিভাগের নিবন্ধিত জেলে 1,32,000-এর বেশি হলেও ভিজিএফের চালের জন্য তালিকাভুক্ত 52,100। চাল না পাওয়া নিয়ে রয়েছে অনেকের অভিযোগ। তবে জেলা প্রশাসক বলছেন উপজেলা নির্বাচনের কারণে কিছু জায়গায় চাল বিতরণে দেরি হয়েছে। নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় এই সময় এই চাউল বিতরণটা নির্বাচনের উপর প্রভাব ফেলতে পারে বলে তারা আমাদের কাছে সময় নিয়েছে, তবে তারাও দ্রুত এটা বন্টন করে দেবে। নিষেধাজ্ঞা মেনে বেকার সময় পার করছেন চাঁদপুরের প্রায় 52,000 জেলে। দুর্নীতি বন্ধে চালের বদলে ব্যাংক হিসাবের মাধ্যমে নগদ টাকার দাবি তাদের। এ সময় রিক্সা, ভ্যান চালানোর মতো বিকল্প কর্মসংস্থানের কথাও বলছেন অনেকে। 10 টাকা অ্যাকাউন্টে সরকার টাকা দিচ্ছে কৃষকদেরকে, তেমনি জেলেদের অ্যাকাউন্টে যদি টাকা দিয়ে দেয় তাহলে আমরা উপকৃত হব। জাটকা সংরক্ষণ করা হলেই তখন বড় আকারের ইলিশ বেশি বেশি পরিমাণে আসতে থাকে এবং জাতীয় উৎপাদনে ভূমিকা রাখতে পারে। নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে 30 এপ্রিল। এর মধ্যে জাল ফেললে 1 থেকে 6 মাস কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানার বিধান রয়েছে। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জলদস্যু আতঙ্কে সাগরে যাওয়া বন্ধ হয়ে গেছে বরগুনার জেলেদের। তারা জানিয়েছেন 13 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত জলদস্যুদের হামলায় 1 জেলে নিহত এবং 62 জন আহত হয়েছেন। মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়েছে বেশ কয়েকজনকে। জেলেদের অভিযোগ, দস্যুদের অবস্থানের তথ্য কোস্টগার্ডকে দেয়া হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রোজগারের তাগিদে সাগরে ভেসে বেড়ান বরগুনার অনেক জেলে। মাঝে মধ্যে মাছ ধরায় বাধা হয়ে দাঁড়ায় প্রতিকূল পরিবেশ। তবে জেলেদের এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা জলদস্যু। হঠাৎ হানা দিয়ে লুটপাট চালায় তারা।
মারধর ও মুক্তিপণের দাবিতে অপহরণের ঘটনা ঘটছে প্রায়ই। দস্যুদের হাতে প্রাণও যাচ্ছে জেলেদের। ডাকাতি বেশি চলে তো এই বর্তমানে গরু কমুটলে এরা প্রতিদিন 2-3 ডাকাইতের বোট না ফিশিং বোট এটা চিনা যায় না। এই কারণে নেই আমরা এটার জন্য নেই আমাদের খুব ভয় লাগে। যে ট্রলারটা অ্যাক্সিডেন্ট হয়েছে ডাকাইতে নিছে 3 জন লোক লই গেছে আর গুলারে আর ট্রলার উড়ে দিছে এই ইয়া লই গেছে লোকারামগুলো লই গেছে। জেলেদের অভিযোগ দস্যুদের অবস্থান সম্পর্কে তথ্য দেওয়ার পরও নৌবাহিনী ও কোস্ট গার্ডকে অনেক সময়ই পাশে পাচ্ছেন না তারা। কোস্টগার্ড নদীর মাঝে যায় না, 7 বামে 8 বামে যায় না, 10 বামে যায় না, এরা থেকে কাছারে নিরাপত্তা দিলে আমরা সাগরে নয়তে আমরা সাগরে যাওয়া সম্ভব না। এরা আমাকে ফলান যান সংসার কি বাজে চলবো আমরা এই তিমি আমরা মারি লেলি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পাথরঘাটা স্টেশনের কোস্ট গার্ড কমান্ডার জহিরুল ইসলাম। তবে টেলিফোনে দস্যুদের ধরতে না যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। অপহৃত জেলেদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে ট্রলার মালিক সমিতি। র্যাব 6 এবং কোস্টগার্ডের কাছে জানানোর পরে তারা বলছে যে আমরা অভিযান আমাদের অব্যাহত আছে। তারা আমাকে যে আশ্বাস দিয়েছে যে তারা এই অঙ্কুরেই তারা এই জলদস্যু ধ্বংস করবে। জেলেরা জানিয়েছেন বঙ্গোপসাগরের ফেরোয়ে বয়া ও চট্টগ্রামের কাছে জাহাজের খাড়া এলাকায় জলদস্যুরা হামলা করছে বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বঙ্গবন্ধুর চিহ্নিত হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সরকার শুরু করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি জানান, আগামী মাসে আমেরিকা সফরে গিয়ে খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হবে। আমাদের দেশে বিচার ব্যবস্থা যাদের কনভিক্ট করেছে, দোষী সাব্যস্ত সবগুলোকে আমরা স্বদেশে ফিরিয়ে আনার জন্য যা করার সেই সব প্রচেষ্টা চালু করেছি, শুরু করেছি এবং বেশ জোর দিয়ে আমরা চেষ্টা করেছি। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত কণ্ঠশিল্পী খুরশিদ আলমকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা আনা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। এর আগে দুর্ঘটনায় আহত খুরশিদ আলমের চিকিৎসা দেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ জানায়, ভোরে ঢাকা দিনাজপুর মহাসড়কে তার প্রাইভেট কারটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এ সময় মাথায় আঘাত পেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার চিকিৎসার জন্য 7 সদস্যের মেডিকেল টিম গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যায় চালক। হেড ইঞ্জুরি যেটা আমরা বলি, সেই হেড ইঞ্জুরি নাই, তবে স্ক্যাল্প ইঞ্জুরি, জাস্ট মাথার উপরের এটা অংশের ইঞ্জুরি, এবং যেটি ইতিমধ্যে সেলাই করা হয়েছে এবং 4টি দাঁত পড়ে গেছে এবং লেফট শোল্ডারে আঘাত লেগেছে, তবে আঘাতটা গুরুতর নয়। কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ হুসাইন মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের। ভোরে টেকনাফের হাবিরছড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মিয়ানমার থেকে ইয়াবা পাচারের খবরে ওই এলাকায় অভিযানে যান তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ইয়াবা কারবারিরা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে গোলাগুলিতে নিহত হন হুসাইন। ঘটনাস্থল থেকে 3টি অস্ত্র, 2000 ইয়াবা এবং 12 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। হুসাইনের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক, মানব পাচার এবং ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আহত 3 পুলিশ সদস্যকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বেনাপোলের হাকর নদী দখল করে চলছে বাঁধ দেয়ার মহোৎসব। নদীর বিভিন্ন অংশে বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে। দুই পাশে বিভিন্ন স্থাপনা গড়ে তোলায় বন্ধ হয়ে গেছে পানির প্রবাহ। ফলে বিরূপ প্রভাব পড়ছে এ অঞ্চলের কৃষিকাজে। ভারতের ইছামতি কুদলার সাথে যশোরের কপোতাক্ষ ও খুলনার রূপসা নদীর সংযোগ ঘটিয়েছে হাকর। একসময়ের খরস্রোতা এই নদীতে লঞ্চ স্টিমারের নিয়মিত চলাচল ছিল, কিন্তু এখন দখলের কারণে থমকে গেছে গতি। অবৈধভাবে নদী দখল ও ভরাট করে দুপাশে গড়ে তোলা হচ্ছে কলকারখানা সহ বিভিন্ন স্থাপনা। বর্জ্য ও ময়লা আবর্জনায় দূষিত হচ্ছে নদী ও তার আশপাশের পরিবেশ। আবার নদীর কিছু অংশে বাঁধ দিয়ে পানি আটকে দখলদাররা মাছ চাষ করছে, ফলে সেচের পানি পাচ্ছেন না স্থানীয় কৃষকরা। গোডাউনের অ্যাসিডির পানি নষ্ট হয়, জীবজন্তু মারা যাচ্ছে। খালটা খনন করার পরে দেখে গোসলের সুবিধা হবে, এখানে লোকজন বসবাসের উপযোগী হবে। হাকর নদী দখলমুক্ত করতে উচ্ছেদ ও খননের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবৈধভাবে দখল না হয় সেজন্য আমরা দখলদার চিহ্নিত করার কার্যক্রম শুরু করেছি। আমাদের এই দখলদার চিহ্নিত করার পরে আমরা আইনগত কোনো সমস্যা না থাকলে তাদেরকে
ওখান থেকে উচ্ছেদ করব এবং পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করব। 1926 এবং 62 সালের নথিতে নদীর অস্তিত্ব থাকলেও 90 সালে জাল দলিল করে নদী দখল করা হয় বলে অভিযোগ রয়েছে। এই অঞ্চলে কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় হাঁকর নদী বাঁচানোর তাগিদ স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বগুড়ার করতোয়া ও হবিগঞ্জের খোয়াই নদীর তীর দখলমুক্ত করতে অভিযান চলছে। সকালে বগুড়ার নারুলি এলাকায় নদীর পূর্ব পাড়ে তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এর আগে গত 2 দিনে পৌরসভার একটি স্থাপনা সহ প্রায় 20টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এদিকে হবিগঞ্জের খোয়াই নদীর 2 পাড়ে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে। বারবার নোটিশ দেওয়ার পরও সরকারি জায়গা ছেড়ে না দেয়ায় এই অভিযান বলে জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে কর্ণফুলী নদী তীরের দখল হওয়া জায়গা উদ্ধারে আবারও অভিযান শুরুর দাবি জানিয়েছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা কমিটি। সকালে নগরীর সদরঘাট এলাকায় মানববন্ধনে তারা এই দাবি করেন। সরকারি নির্দেশনার পরও দ্বিতীয় দফা উচ্ছেদ অভিযান শুরু না হওয়ায় ক্ষোভ জানান বক্তারা। আগামী 1 সপ্তাহের মধ্যে উচ্ছেদ অভিযান শুরু না হলে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে অংশ নেন কর্ণফুলীর মাঝিরাও। নদী তীরে মাঝিদের জন্য আশ্রয় কেন্দ্র স্থাপনের দাবি জানান তারা। নওগাঁর মহাদেবপুরে খাদ্যের বিষক্রিয়ায় শিশু সন্তান সহ বাবা মার মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতরা হলেন চকদোহালি গ্রামের জুতার দোকানের কর্মচারী অর্জুন কুমার, তার স্ত্রী তিথি এবং 3 বছরের শিশু সন্তান অরণ্য। শুক্রবার বাজার থেকে দই কিনে বাসায় ফেরেন অর্জুন। রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়েন তারা। মধ্যরাতে অসুস্থ বোধ করলে স্থানীয়দের সহযোগিতায় তাদের নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু অরণ্য মারা যায়। আজ ভোরে মারা যান স্বামী স্ত্রী অর্জুন ও তিথি। প্রাথমিক অবস্থায় খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত কারণ নিশ্চিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে মানসম্মত পাঠদান, এমন চিত্র দেশের বিভিন্ন জেলার অসংখ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বাড়তি শিক্ষার্থীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার মানসম্মত ভিত্তি তৈরিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের পাশাপাশি প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ। নিয়ম অনুযায়ী প্রতি 40 জন শিক্ষার্থীর বিপরীতে থাকতে হয় একজন শিক্ষক। তবে ব্রাহ্মণবাড়িয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর চিত্র ভিন্ন। জেলার বেশিরভাগ বিদ্যালয়েই চরম শিক্ষক সংকটে। ব্রাহ্মণবাড়িয়ার 9 উপজেলায় 1107টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে 647টি। সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদও অর্ধেকেরও বেশি শূন্য। এছাড়া শ্রেণীকক্ষ সংকট সহ ভাঙা বিদ্যালয়, এরকম নানা সমস্যা নিয়ে চলছে পড়াশোনা। আমরা বুঝি না, তারপরে বসার সমস্যা হয়। একজন শিক্ষক 10টা ক্লাস করতে হয়, আর বাচ্চাদেরকে এক একটা ক্লাসে 60টা করে বাচ্চা। তাদের দুর্বলতাটা চিহ্নিত করতে পারতেছে, কিন্তু চিহ্নিত অনুযায়ী তাদেরকে সঠিক ফলাফলটা দিতে পারছে না। একই চিত্র দেশের উত্তর পূর্বাঞ্চলের হবিগঞ্জ ও দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য জেলা খাগড়াছড়িরও। হবিগঞ্জের 1052টি প্রাইমারি স্কুলে শিক্ষকের পদ রয়েছে 7070টি। এর মধ্যে খালি রয়েছে প্রায় 450টি পদ। অন্যদিকে পার্বত্য জেলা খাগড়াছড়িতে অনেক প্রাথমিক বিদ্যালয় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী উন্নীত করা হয়েছে 8ম শ্রেণী পর্যন্ত, অথচ বাড়তি শিক্ষক দেওয়া তো দূরে থাক, প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়নি শিক্ষকদের। ক্লাস খুব আমাদের পরিশ্রমের সাথে করতে হচ্ছে, আমরা বিশ্রামের জন্য সুযোগই নাই। শীঘ্রই যদি টিচার সংযুক্তিতে দেওয়া না হয় তাহলে আমাদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। সংকটের কথা স্বীকার করে জেলার শিক্ষা কর্মকর্তারা জানান, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেভ দ্য বার্ডস অব হিল শিরোনামে খাগড়াছড়িতে প্রথমবারের মতো শুরু হয়েছে 2 দিনের আলোকচিত্র প্রদর্শনী। শুক্রবার বিকালে হর্টিকালচার পার্কে এক উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক। বক্তারা জানান, বন উজাড় হওয়ায় পাখির আবাস ও খাদ্য সংকটে বিভিন্ন প্রজাতির পাখি বিলুপ্ত হচ্ছে। পাখি খাবো না, পাখি শিকার করতে দেব না, এ শপথে সবাইকে প্রাণী বৈচিত্র্য রক্ষায় কাজ করার আহ্বান জানানো হয়। প্রদর্শনীতে 2 তরুণ আলোকচিত্রী সবুজ চাকমা ও সমীর মল্লিকের তোলা 41 প্রজাতির পাখির আলোকচিত্র স্থান পেয়েছে। শুক্রবার শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হচ্ছে আজ সন্ধ্যায়। শেষ করছি আজকে সমগ্র বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।